সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিয়মিত অনুষ্ঠান অর্থনীতির কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আছি আমি ফুলেল চৌধুরী আপনাদের সাথে। আজকে আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, জনাব কাজী আবেদ হোসেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব কাজী আবেদ হোসেন যুগ্ম সচিব ও সদস্য, অর্থ মোংলা বন্দর কর্তৃপক্ষ। আপনাকেও প্রীতি ও শুভেচ্ছা। জি দর্শক, জনাব কাজী আবেদ হোসেনকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। আপনারা অনেকেই জানেন যে উনি বাংলাদেশকে ভালোবেসে দেশের উন্নয়নে রিসার্চ করেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় ওনার একটি কাজ হচ্ছে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উনি একটি মডেল দাঁড় করানোর চেষ্টা করছেন এবং সেই মেসেজটা গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে মডেল আপনি দাঁড় করিয়েছেন, সেই মডেলের প্রস্তাবনা নিয়ে আমরা আজকে, যে প্রস্তাবিত মডেল নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার মডেলে যাওয়ার আগে ছোট্ট করে একটু আমরা বলতে চাই, সারা দেশের মানুষ একটি জায়গায় একমত যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রত্যেকের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অন্তত 98% মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে দেশের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকার কেন করতে পারে না বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকার যে করতে পারছেন না আমি তা মনে করি না। সরকার চেষ্টা করছেন এবং অনেকগুলো পরিস্থিতিতে আমরা এর দৃশ্যমান কিছু ফলপ্রসূ প্রক্ষেপণও পেয়েছি। যেমন এই প্রচেষ্টাগুলো আমরা দেখেছি যে প্রচুর মোবাইল কোর্ট হয়েছে, অভিযান হয়েছে, খুব একটা লাভ হয়নি। হ্যাঁ, কিছু সময়ের জন্য হয়তো এটা নিয়ন্ত্রণও আমরা কখনো কখনো দেখেছি। তবে আপনি যেটি বললেন যে নিরবচ্ছিন্নভাবে বা ধারাবাহিকভাবে এবং ঠিক জনগণের কাছে খুব প্রীতিকর স্বস্তির জন্য দীর্ঘ সময় ধরে যে একটা অনুসরণ, এই জায়গাটাতে এসে আসলেও প্রত্যেকেই একটা গভীর অপেক্ষায় আছেন। জি, একটা শব্দের সাথে ভীষণভাবে মানুষ পরিচিত, অন্তত বাংলাদেশের মানুষ, এবং খুব আক্ষেপ ক্ষোভ নিয়ে পরিচিত, সেটা হচ্ছে সিন্ডিকেট। যে কোনো একটা পণ্য বিভিন্ন সময় দেখা যায় হঠাৎ করে এই পণ্যটার দাম বেড়ে যায়। এটা হতে পারে ভোজ্য তেল, হতে পারে চাল, হতে পারে আলু, পেঁয়াজ, কোনো মশলা, হতে পারে কোনো কাঁচা সবজি, টমেটো, কাঁচা মরিচ, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য আমরা দেখেছি চট করে হুট করে একটা দাম বেড়ে যায় এবং একটা শব্দ সামনে চলে আসে খুব বড় প্রশ্ন নিয়ে, সিন্ডিকেট। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সিন্ডিকেট বাংলাদেশ সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কি বলবেন আপনি? জি, এটি আপনি ঠিকই বলেছেন, হঠাৎ করে মূল্য বৃদ্ধি হয়। আমার মডেলে এই বিষয়গুলোর একটা সুদূর প্রসারী প্রক্ষেপণ আছে যেটি খুব সহজেই, তবে আমি মনে করি যে এই মডেলটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী থাকবে না, এটি সৃষ্টির কোনো সুযোগই নেই। ঠিক একটা চর্চায় বা অনুশীলনে পুরো জাতি চলবে। কারণ আপনি জানেন যে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী বা চাঁদাবাজি, এই বিষয়গুলো সমাজ থেকে উদ্ভূত। তো এটি সারা পৃথিবীতেই, শুধু আমাদের দেশে নয়, সুযোগ হলে এ ধরনের অপচর্চায় বা অপচেষ্টায় লিপ্ত হতেই পারে মানুষ। কিন্তু যদি একটি অনুসরণ, একটি ধারাবাহিকতা, একটি চর্চা এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটি মডেল কাজ করে, তাহলে এই সুযোগগুলো আর থাকবে না বলে আপনি আমি বলতে চাচ্ছেন এখন বর্তমানে বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা যেভাবে নিয়ন্ত্রিত হয় বা যে ব্যবস্থায় বাজারটা পরিচালিত হয় বাংলাদেশে, যেই নির্দিষ্ট কোনো মডেল বলা যায় না, বাংলাদেশে এখন পরিচালিত হয় উৎপাদক উৎপাদন করেন, ওনার কাছ থেকে একটা পক্ষ এটা কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে তারপরে ওনারা আরেকটা পক্ষের কাছে বিক্রি করে, তারা আবার সেটাকে শহরে বন্দরে কোথাও পৌঁছে দিয়ে সেখানে বিক্রি করেন। মানে এখানে একের পর এক হাত বদল হতে থাকে। একটা সবজি যিনি একজন কৃষক উৎপাদন করেন, উনি এটার মূল্য পান 20 টাকা, কিন্তু ঢাকা শহরে এসে এটা বিক্রি হয় 120 টাকা, এবং এই মাঝখানে 100 টাকা, ওই যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন মধ্যস্বত্বভোগী, ওনারা নিয়ে যান। তো এই জায়গাটা নিয়ে কাজ করার কথা বিভিন্ন সময় বলা হয়েছে, এই জায়গাটাতে এই কাজ করতে হবে, এই জায়গাটাকে ভাঙতে হবে বা এখানে আরো সহজ করতে হবে, কৃষক যাতে অর্থ পায় সেই ব্যবস্থা করতে হবে, এরকম নানা রকম কথা হয়েছে, কিন্তু আসলে কোনো রেজাল্ট হয়নি। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা যে মডেলটা দাঁড় করিয়েছেন, এই মডেলের মাধ্যমে গেলে এই জায়গাটা থেকে দেশ ও জাতি মুক্তি পাবে। জি, আপনাকে ধন্যবাদ, বিষয়টি আপনি বলেছেন। আমিও মনে করি ঠিক এভাবেই এটা বাস্তব ভিত্তিক
বা বাস্তবতাকে চিন্তা করেই এটি করা, আবার এটি অনেক সহজ। এবং আমি কিছুটা নিশ্চিত হয়েছি বা একটু আমি মনে করি সম্মানও পেয়েছি যে মন্ত্রণালয়, বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ, তারাও এই পত্রটিকে গুরুত্ব দিয়েছেন আমার এই মডেলটিকে। যে কারণে আমার মনে হয় যে হাত বদল যেটি বললেন সেটি হবে, কিন্তু প্রত্যেকটি জায়গায় কোনো দমন বা পীড়নের অথবা কোনো একটা জায়গায় যে একটি ধোঁয়াশা সৃষ্টি করে কোনো একটি সুবিধা নেয়া, এই সুযোগগুলো থাকবে না। স্টক করে রাখে। জি, এই সুযোগগুলো থাকবে না। আচ্ছা, তাহলে আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জি, শুনতে চাই যে জি, আপনি কি মডেল দাঁড় করাচ্ছেন, মানে আপনার জি, কাছে কি এমন প্ল্যান আপনি জি, করলেন যা দিয়ে মনে হচ্ছে যে আমরা এত বড় সমস্যা থেকে বের জি, হতে পারি? জি। আ ধন্যবাদ। আ এটি আসলে কিছুটা আপনি বলেছেন। অনেকগুলো ভাবনা থেকেই আমার এটি করা। আ একটি হলো যে দেশের প্রায় সব মানুষকে এটি স্পর্শ করে। আর দ্রব্যমূল্য বাড়লে আনুষঙ্গিক সবকিছুর মূল্যই বাড়ে। অ্যা অন্যদিকে মূল্য বাড়লে খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু দ্রব্যমূল্য বাড়লে দেখা গেছে যে চাকুরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, অথবা আ বেতনের কথা বলেন, বা শ্রমজীবী যারা তাদের কথা বলেন, সব দিকেই এটার প্রভাব পড়ে। আরেকটি বিষয় আমি ভেবেছি যে দ্রব্যমূল্যের কারণে অনেকগুলো ও সমস্যা তৈরি হচ্ছে। যেমন আপনি জানেন যে এই আমাদের দেশে আমি লক্ষ্য করেছি যে গরুর মাংস, আ প্রায় অনেকগুলো পরিবার আছে যারা হয়তো ৳১০,০০০ আয় করেন, আ তারা আ ঠিক ২ ঈদ ছাড়া খেতে পারছে না। খাসির মাংস, ইলিশ মাছ, এগুলো প্রায় আ খাদ্য তালিকায় অনেক পরিবারের নেই। আপনি জানেন যে প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার মডেলটি আমি করেছিলাম ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত। পরবর্তীতে এটি এখন একটি মডেল আকারে চলমান আছে। ঠিক একই সাথে ইলিশ মাছ সহনীয় মূল্য পাওয়ার জন্যেও আমি মন্ত্রণালয়ের মাধ্যমে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেলের সঙ্গে দিয়েছি। আমাদের মনে হয় এই মুহূর্তে যদি দেশ এবং জাতিকে আমরা অনুভব করি এবং সরকারকেও যদি আমরা সাহায্য করার কথা চিন্তা করি, তাহলে এর চেয়ে ভালো চিন্তা বা মডেল আর হতে পারে না। এই ধারণা থেকেই আমি এই মডেলটি করেছি। এটি একটি নিরবচ্ছিন্ন মডেল, যে আপনি ইতোমধ্যে অবগত হয়েছেন যে এখানে আলাদা কোনো জনবলের প্রয়োজন নেই। সরকারের কোনো অতিরিক্ত ব্যয়েরও প্রয়োজন নেই। এবং এর আচ্ছা, জন্য কোনো আলাদা আ আইন বা বিধিরও প্রয়োজন নেই। এবং আচ্ছা। এটি আমি মনে করি যে এটি এতই সহজ যে ৭ দিনের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। উইথ কারণ ৭ দিনের মধ্যে? জি, কারণ দেশের প্রায় সকল মানুষ এটা খুব সহজেই অনুসরণ করতে পারবে, এমনভাবে বিষয়টি তৈরি করা। খুব ইন্টারেস্টিং কিন্তু। জি, যে আপনি বলছেন ৭ দিনের জি, মধ্যেই বাস্তবায়ন সম্ভব, দ্রব্যমূল্যর যে একটা অসহনীয় জি, পর্যায়ে আছে জি, সেটাকে ঠিক করে ফেলা, জি, এবং আপনি বলছেন নতুন করে কোনো লোক নিয়োগ করতে হবে না, কোনো আইন জি, করতে হবে না। বিদ্যমান আইন এবং বিদ্যমান বাংলাদেশের যে জি, অবকাঠামো আছে তা দিয়েই জি, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু আলোচনা শুরু করতে চাই যে কি জি। করে ১ম এ শুরুটা করবেন কিভাবে তাহলে? জি, আমি এভাবে শুরু করতে চাই যে আগে কিছু একটু আমার ধারণাগুলো থেকে। যেমন আপনি জানেন যে এই উপজেলায় হুম। খুব বড় হাট থাকে ৪ থেকে ৫ টি। প্রতিটা উপজেলায় হাট বসে। জি। এবং সপ্তাহের বিভিন্ন বারে আরকি। হ্যাঁ, এই হাটগুলো, একটি হাট সপ্তাহে ২ দিন বসে। হুম, আবার ২ টি হাট একই দিনে বসে না একই হুম, উপজেলায়। এই হাটগুলোতে কৃষক আসেন, হুম, তারা একাধারে ক্রেতা আবার বিক্রেতাও। হুম, কিন্তু তারা ব্যবসায়ী নন। আর ব্যবসায়ীরাও এখানে আসেন অনেকগুলো হাটে, বড় হাটে পাইকারি ক্রেতারাও আসেন। হুম, সুতরাং এই হাটে, গ্রামের হাটে যদি আমরা খুব গভীরভাবে একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারি, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। আমি এভাবেই ভেবেছি যে গ্রামের হাটে প্রান্তিক মূল্য বা ভিত্তি মূল্যটা রচিত হয়। হুম। এবং আমার একটা ওটাই সবচেয়ে কম মূল্য আসলে। সবচেয়ে কম মূল্য আসলে হুম, এটা। এবং আমার এই মডেলের একটা সৌন্দর্য হলো যে কৃষকের ওপর কোনো চাপ নেই বা প্রয়োজনও নেই। হুম, তো এবার আমরা যদি এভাবে একটু ভিন্ন দৃষ্টিতে তাকাই, তাহলে আপনি দেখবেন উপজেলায় সরকারি
প্রায় আমরা 60-70 বা 100 জন কর্মরত থাকেন, কর্মকর্তা কর্মচারীগণ। আমি ভেবেছি যে নানা কাজেই তারা গ্রামের হাটগুলোতে যান, অথবা তাদের দাপ্তরিক কাজেই তারা যান। তো এভাবে যদি আমরা একটু চিন্তা করি যে বাণিজ্য মন্ত্রণালয় বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি তালিকা দেবে। এই তালিকাটি মানে বর্তমানে যেভাবে তালিকা দিয়ে থাকেন এভাবেই একটি তারা তালিকা একটা দেবেন। দেবে। এই তালিকাটা তারা উপজেলা প্রশাসনে পাঠাবেন। আচ্ছা। এই তালিকাটি চেঞ্জ হতে পারে, কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক এক সময় এক একটি নিত্য প্রয়োজনীয় হয়ে যেতে পারে, তবে কতগুলো অবশ্যই থেকেই যাবে। এবার আমি ভেবেছি যে উপজেলা কর্মকর্তা কর্মচারীদের একটি তালিকা হবে। তাতে আমার এমন অনুভব যে 2 মাসে একজনের দায়িত্ব পড়বে। মানে উপজেলা কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পড়বে 2 মাসে একটি তালিকা হবে আচ্ছা। যারা দায়িত্বটা কি? এই দায়িত্বটা পালন করবেন, এবং 2 মাস পরে তাদের একটা দায়িত্ব পড়বে, এবং এই দায়িত্বটা মাত্র 1 ঘন্টা বা তার চেয়ে কম। সেটি হলো, আপনি জানেন যে উপজেলার এই হাটগুলো খুব কাছাকাছি, 10 থেকে 15 মিনিটে যাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাণিজ্য মন্ত্রণালয়ের এই তালিকাটি নিয়ে যেদিন যার রুটিন থাকবে তিনি এই তালিকাটা নিয়ে এই হাটে যাবেন। আচ্ছা। যে কৃষকদের কাছ থেকে এই তালিকাটি সংগ্রহ করবে, অর্থাৎ ঠিক গ্রামের হাটে যে পণ্যের যে মূল্য এটা তারা লিখে নিয়ে আসবেন এবং উপজেলা প্রশাসনে এটিকে জমা দেবেন। আমি মনে করি এটি একটি সরকারি তথ্য। আচ্ছা, মানে ওই হাটে ওই দিন এই পণ্যগুলা, যে পণ্যটা লিস্ট অলরেডি ভোক্তা অধিকার থেকে প্রোভাইড করা হয়েছে, যে আজকে পেঁয়াজের দাম 70 টাকা, আলুর দাম 50 টাকা, সেই মূল্যটার প্রান্তিক মূল্য কত আছে সেদিন সেই হাটে কত দরে বিক্রি হচ্ছে, মানে সরকারি মূল্য এবং পাশাপাশি প্রান্তিক মূল্য কত দরে বিক্রি হচ্ছে, সেই দুটা সমন্বয়ে একটা তালিকা তৈরি হবে। জি, তালিকা তৈরি হলে তারপর কি হবে? এভাবে আমরা সপ্তাহের 3 দিন বা 4 দিন বা যতদিন উপজেলা প্রশাসন মনে করে যে গ্রামের হাট থেকে মূল্যগুলো সংগ্রহ করবে, আচ্ছা, উপজেলা প্রশাসন এটাকে গড় করবে। এবার আমি ভেবেছি যে 3টি কমিটি হবে। একটি কমিটিতে উপজেলা পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারা থাকবেন, তবে আবশ্যিকভাবে উপজেলার হাটের সভাপতি সেক্রেটারিকে থাকতে হবে। মানে ওই বাজারটার সভাপতি সেক্রেটারি যিনি, জি, উপজেলার যে বাজার, সেই বাজারের সভাপতি সেক্রেটারি অবশ্যই থাকবেন, এটি আবশ্যিক। এই কমিটি উপজেলায় সরকারিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সভায় বসবে। সেখানে এই ওই বাজার কমিটির মেম্বাররা, সরকারি কর্মকর্তারা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিটিং করবেন, সরকারি সভায় বসবেন। বসলেন, বসে এখানে সরকারের পক্ষ থেকে দেখানো হবে যে গ্রামের হাটে সিজনে বা মৌসুমে টমেটো 17 টাকা কেজি। তো তা যদি হয় তাহলে এই 5 কিলোমিটার দূরে উপজেলায় এটি কত হতে পারে। আপনি জানেন যে এখানে পরিবহন ব্যয় আছে, সতেজতার বিষয় আছে, পথে অনেক ধরনের ঝুঁকি আছে, নষ্ট হতে পারে, সকালে এক দাম বিকালে আর এক রকম, কোনো কারণে বিক্রি নাও হতে পারে। সব মিলিয়ে কেজি প্রতি একটা মূল্য নির্ধারণ হবে হাটের সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা ক্রমে। তো আমার এখানেই লাগামের বিষয়টি, যে যদি গ্রামের হাটে মৌসুমে 17 থেকে 20 টাকা হয়, তাহলে এটা 5 কিলোমিটার দূরে প্রতি কেজি 5 টাকা বেশি হতে পারে, 25 টাকা হতে পারে, কিন্তু তাও হওয়া উচিত নয়, কিন্তু এটি 80 টাকা হতে পারে না। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা পণ্যের এইভাবে বাজারের সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা করে যেটি 20 টাকা সেটি হয়তো 22 টাকা, যেটি হয়তো 25 টাকা সেটি হয়তো 27 টাকা, আর না হয় খুব বেশি হলে 5 টাকা বেশি ধরে এই মূল্যটা নির্ধারণ হবে। তাহলে এবার আপনি উপজেলা পর্যায়ে সরকারি সভার মাধ্যমে একটা সরকারি মূল্য নির্ধারিত হলো প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের।
আচ্ছা। হুম। এবার আমার প্রস্তাবনায় এভাবে বলেছি যে বাজারের একটি দৃশ্যমান স্থানে হুম। এই উপজেলা কর্মকর্তাগণ এবং বাজারের সভাপতি সেক্রেটারির স্বাক্ষরে হুম। এই তালিকাটি দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হবে বাহ। এবং এটি লাইভ প্রচারও হতে পারে যদি সরকার অনুমোদন দেন। আচ্ছা, আর লোকাল ডিশ এন্টিনায় এটি প্রচার হবে যে আজকের বাজার দরে আজকের বাজার দর। এই প্রোডাক্টের প্রাইস এই রয়েছে। জি, আমি মনে করি ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্ট থাকবেন, কারণ বিক্রেতাদের প্রতিনিধির উপস্থিতিতে এটি নির্ধারণ করা। হুম। তবে এটি সবার জন্য সহনীয়, কারণ যিনি বিক্রেতা তিনিও লাভ করতে পারবেন। আবার ক্রেতার জন্য খুব সহনীয় যে 80 টাকার মূল্যটি সে মাত্র 25 টাকার মধ্যে পাচ্ছে। এবার আমি বলেছি যে নানা রকমের ক্রেতা আসবেন। হুম। তারা অনেকে বোঝেন, অনেকে বোঝেন না, হুম। অনেকে সচেতন, অনেকে অসচেতন, হুম। অনেকে সেভাবে পড়তেও পারেন না, হুম। বা অনেকে এভাবে জানবেনও না। অনেকের ব্যস্ততা থাকবে, তারা নাও দেখতে পারে। হুম। আমারও প্রস্তাবনা হলো যে ক্রেতা এই তালিকাটি বা এই সাইনবোর্ডটি দেখতেও পারেন, নাও পারেন, সেটি আমার বিষয় নয়। তবে বিক্রেতাকে এই তালিকা দেখে বাজারে অনুপ্রবেশ করতে হবে। আচ্ছা, মানে বাজারে যিনি যিনি পণ্য বিক্রয় বিক্রি করবেন। করতে আসবেন ওনাকে ওই সাইনবোর্ডটা দেখে ওই মূল্যে উনি বিক্রি করতে রাজি হলে বিক্রি করবেন। জি, তাকে রাজি হতেই হবে, কারণ এটা তো গ্রামের মূল্যর চেয়ে বেশি। হুম। সুতরাং তিনি যখন উপজেলায় আসবেন তখন তো তিনি লাভের জন্য এসেছেন, কিন্তু উনি মূল্যটা দেখে যে কত তিনি লাভ করবেন প্রতি কেজিতে, এটা দেখে তিনি বাজারে প্রবেশ করবেন। লাভ তো তার আবশ্যিকভাবেই হচ্ছে। তো এবার আমি বলেছি দ্বিতীয় কমিটির কথা। দ্বিতীয় কমিটিতে পুলিশ থাকবেন এবং আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা তারা থাকবে। আচ্ছা। বিশেষ করে যারা মোবাইল কোর্ট পরিচালনা করেন, হুম। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউনো এসিল্যান্ড, তারাও থাকতে পারেন। হুম। আর আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত যারা তারা থাকবেন। তবে এখানে আরেকটি ব্যতিক্রম বা বৈশিষ্ট্য বা আপনি সৌন্দর্য বলতে পারেন, আমি প্রস্তাব করেছি যে তারা যাবেন সিভিল পোশাকে, বিচ্ছিন্নভাবে এবং আচ্ছা। ক্রেতার বেশে। বেসিক্যালি ওনারা মনিটরিং করবেন। তারা শুধু মনিটর করবেন এবং সাংবাদিক ভাইদেরকেও আমি এভাবে প্রত্যাশা করব যে তারাও ঠিক বড় করে ঢাকঢোল পিটিয়ে নয়, দেশকে অনুভব করে হুম। খুব সন্তর্পণে এই দায়িত্বটি পালন করবেন, যেন বিক্রেতা বুঝতে না পারেন যে কে ক্রেতা এবং কে দায়িত্বে আছেন। আচ্ছা। তো আমার এবারের ধারণা যে উপজেলা পর্যায়ে খুব সহজেই 3 দিনের মধ্যেই নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং 495টি বা সকল উপজেলায় মূল্য নির্ধারিত হলো বলে আমি বিশ্বাস করি, যা নিয়ন্ত্রিত, সহনীয়, প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য এবং ক্রেতা সাধারণ আশ্বস্ত থাকবেন সরকারের কোনো ব্যয় না করে। আচ্ছা, আমরা উপজেলা পর্যায়ে একটা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আপনার কাছ থেকে একটা প্রস্তাবনা দেখতে পেলাম। এ পর্যায়ে একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে এরপর আমরা জেলা পর্যায়ে এবং নগর পর্যায়ে চলে আসবে, শহরে একদম মহানগরে কিভাবে কি করা যায়। দর্শক সঙ্গেই থাকুন, আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি একটা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের জনাব কাজী আবেদ হোসেন সাহেবের যে প্রস্তাবনা রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কি করা যেতে পারে। আমরা বাকিটুকু বিরতির পরে এসে কথা বলবো, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমি ফুলেল চৌধুরী আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন জনাব কাজী আবেদ হোসেন, যুগ্ম সচিব ও সদস্য, অর্থ মোংলা বন্দর কর্তৃপক্ষ। আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপনি একেবারে রুট লেভেল থেকে উঠে এসেছেন। আপনি উপজেলা পর্যায়ে প্রথমে কিভাবে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এবারে আমরা একটু জানতে চাই, উপজেলা থেকে যখন আমরা জেলা শহরে যাব তখন কি করা যেতে পারে? জি, ঠিক এভাবেই এই মডেলটিকে করা, যে গ্রামের হাট থেকে রাজধানী পর্যন্ত মূল্যটাকে একই সুতোয় গেঁথে দেয়া এবং নিয়ন্ত্রণ করা।
তো আমরা তারই ধারাবাহিকতায় এগোচ্ছিলাম। আচ্ছা, তো এবারে আপনি জানেন যে উপজেলা পর্যায়ে মূল্যটা নির্ধারিত হলো খুব স্বল্প সময়ে। এবার প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার তার জেলা প্রশাসকের কাছে ঠিক এই উপজেলায় যে নির্ধারিত সরকারি মূল্যটি হলো সেই তালিকাটি পাঠাবেন। মানে ওই যে বাজার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বসে ওনারা সকলে মিলে বসে যে মূল্য তালিকা নির্ধারণ করলেন সেটা উনি জেলা প্রশাসকের কাছে পাঠাবেন যে আমার উপজেলায় স্যার আমার এই দ্রব্যগুলোর এই মূল্য রয়েছে। দারুণ। তারপর এবং এটি খুব সহজেই পাঠানো যায়, কারণ রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আরএমএস আমাদের সরকারের মধ্যে প্রচলিত আছে। সুতরাং এটার জন্য কাউকে এই সময় ব্যয় করে দুঃসাধ্য বা এসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আরএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। আচ্ছা, তাহলে জেলা প্রশাসক তার জেলার যে উপজেলাগুলো সবগুলোর গড় মূল্য পেলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে গেলেন। এবার তারা এই সবগুলো উপজেলার মূল্যের গড় করবেন। আচ্ছা, আমি বলেছি যে জেলায় কয়েকটি অঞ্চলে ভাগ করতে হবে। জেলাকে ভাগ করতে হবে? জি, কয়েকটি অঞ্চলে বা জোনে ভাগ করতে হবে। প্রতিটি জোনের জন্য কমিটি 1 এবং কমিটি 2 থাকবে। ওই যে কমিটির কথা আমরা বললাম। জি, যে কমিটিগুলোর কথা আমরা উপজেলায় বললাম, যেহেতু জেলা একটু বড়। এবার এই মূল্যটি নিয়ে, যেটি উপজেলার সরকারি মূল্য এবং নিয়ন্ত্রিত মূল্য বা সহনীয় মূল্য, সেই মূল্যটি নিয়ে জেলায় জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। এখানে আবশ্যিকভাবে জেলা পর্যায়ের বাজারের সভাপতি, সেক্রেটারি বা প্রতিনিধি থাকতে হবে। এবং আমি বলেছি যে পরপর 2টি সভায় বিনা কারণে অনুপস্থিত থাকলে ব্যবস্থা। আচ্ছা, তা না হলে বিক্রেতাদের প্রতিনিধির উপস্থিতিতে যদি মূল্য নির্ধারণ করা না যায় তাহলে বিক্রেতাগণ অসন্তুষ্ট হতে পারেন। সে কারণে তাদের উপস্থিতি জাতীয় বা দেশের স্বার্থে বা বৃহত্তর স্বার্থে খুব প্রয়োজন। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে উপজেলায় একটি পণ্যের কেজি মূল্য যদি 25 টাকা হয়, তাহলে এটি 20 কিলোমিটার দূরে জেলায় কেজি প্রতি আরো 5 টাকা বেশি হতে পারে, কিন্তু এটি 100 টাকা হতে পারে না। তাহলে এখানে একটা বিবেচিত, আমরা যেটা ইংরেজিতে বলি রেশনাল, জাস্টিফাইড একটি মূল্য এখানেও তৈরি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন উপজেলা থেকে হয়তো বা 4-5 টাকা বেশি মূল্যে জেলায় বিক্রি হতে পারে। কিন্তু একটা ফাইন্ডিংস আমি আপনাকে বলি যে এখন বর্তমানে কি হয়, উপজেলায় এসে বিক্রি হয়, ওই উপজেলায় যে ধরনের পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো এসে ওই উপজেলায় বিক্রি হচ্ছে। আবার অন্যদিকে জেলার আশেপাশে থেকেও, জেলা শহরের মধ্যে হয়তো বা উৎপাদন সেভাবে হয় না, কিন্তু আশেপাশে যে উৎপাদনগুলো হয় সেগুলো এসে কিন্তু জেলা শহরে বিক্রি হচ্ছে। এবং দামের পার্থক্য কিন্তু জেলা উপজেলা অনেক জেলাতেই খুব বেশি মানে পার্থক্য না, প্রায় কাছাকাছি একই রকম। তাহলে কি আপনি যেভাবে বলছেন এভাবে গেলে তো উপজেলার চেয়ে জেলার দাম বেড়ে যেতে পারে? জি, জি, আপনি ঠিকই বলেছেন। এই অংশটুকু আমি আপনাকে জানাতে চাই যে জেলায় যে জনবসতি, উপজেলা এবং জেলার মূল্য প্রায় একই। আমরা একটা ঊর্ধ্ব মূল্য দেব, যে ঊর্ধ্ব মূল্যের নিচে কৃষক বিক্রি করতে পারেন, দ্যাট ইজ হিজ লিবার্টি। কিন্তু একটা মূল্য আমরা দেব, বা এটি গ্রাম থেকে উঠে আসা মূল্য, যে মূল্যটি হচ্ছে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য, আমরা সেটাকে এখন তৈরি করছি। এবং আপনি ঠিকই বলেছেন, উপজেলা এবং জেলার মূল্য অনেক জায়গায় খুব কম থাকে বা পার্থক্য তেমন থাকেই না। আমার প্রস্তাবনাতেও যদি এই মডেল অনুসরণ করা হয় তাহলে জেলা এবং উপজেলার মধ্যে 2-3 টাকার বেশি পার্থক্য হচ্ছে না। আবার যে জেলাগুলোতে, যেগুলো খুব ব্যস্ত জেলা, যেমন নারায়ণগঞ্জ বা ঢাকার কাছাকাছি যে জেলাগুলো, সেগুলোতে কিন্তু উপজেলা আসলে সিটি কর্পোরেশন, মানে নারায়ণগঞ্জ, গাজীপুর আমি জেলা হিসাবে দেখেছি। যদি আপনি যদি জেলা হিসাবে দেখি, আচ্ছা, তাহলে অনেকগুলো জেলাতেই কিন্তু গ্রামের চেয়ে মূল্যের পার্থক্য অনেক বেশি। একটু আগে আপনাকে যেমন বললাম, যেখানে পার্থক্য বেশি নেই সেখানে এই মডেলটি সকলের কাছে স্বস্তি দিচ্ছে। আবার
যে জায়গায় পার্থক্য আসলেও বেশি সে জায়গাতেও এটি স্বস্তি দিচ্ছে আপনার প্রশ্নের উত্তরে। আচ্ছা, তো এবারে জেলায় আমি যে জায়গায় ছিলাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের জেলাগুলোতেও দেখা যাচ্ছে যে দামের পার্থক্য 50 টাকা না হয়ে 5 টাকা হচ্ছে, এটা অনেক বড় একটা স্বস্তির হ্যাঁ, বিষয়। অনেক বড় একটা স্বস্তির বিষয় যে আমি যে জায়গায় ছিলাম, যে জেলা যেমনই হোক, সেটি যত জনগুরুত্বের বিচারে জনবহুলই হোক, একটা মূল্যের আওতায় জেলা চলে আসছে। সেটা এরকম যে উপজেলায় যার মূল্য 25 টাকা, জেলায় কেজি প্রতি মূল্য 30 টাকা হতে পারে, কিন্তু 100 টাকা হতে পারে না। তাহলে আমরা জেলায় ঠিক 25 টাকা থেকে 2 টাকা বেশি অথবা সর্বোচ্চ 5 টাকা বেশি একটি মূল্য পেলাম, যেটি বাজারের প্রতিনিধিদের উপস্থিতিতে করা। সুতরাং এখানে বিক্রেতা সমাজ আশ্বস্ত থাকবেন এবং তারা তাদের নিজস্ব বিবেচনায় এটিকে গ্রহণযোগ্য মনে করবেন। সুতরাং আমি মনে করি বা এটি সকলের কাছেই এটি গ্রহণযোগ্য হবে যে বস্তুতপক্ষে কোনো একটা জায়গায় অসন্তুষ্টির কোনো কারণ বা আমরা একটা অদৃশ্য রেখা দেখতে পারি না। প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে যেন প্রত্যেকের সাথে একটা আমরা সমতালে এগিয়ে যাওয়ার একটা ভিত্তি রচিত হবে। তো এবার জেলায় যে বিষয়টি, এই মূল্যটি নির্ধারণ হবার পরে জেলার প্রতিটি বাজারে ঠিক উপজেলার মতো সাইনবোর্ড হবে, এটি ডিজিটাল বোর্ডও হতে পারে। এই বোর্ডে এটি প্রদর্শিত হবে, জেলার ডিশ অ্যান্টিনাগুলোতে এটি প্রচারিত হবে এবং এটি সরকার চাইলে এই সভাটিকে লাইভও দেখাতে পারেন। আর এরপরে জেলা পর্যায়ে ঠিক জোন অনুযায়ী যে দ্বিতীয় কমিটি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন, তারা ঠিক পূর্বের মতো এই দায়িত্ব পালন করবেন, তবে সিভিল ড্রেসে, ক্রেতার বেশে এবং বিচ্ছিন্নভাবে তারা, আমি মনে করি অল্প কয়েকটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসলেই আর হয়তো তেমন মোবাইল কোর্টও প্রয়োজন হবে না। তাহলে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যত গুরুত্বপূর্ণ বা যত জনবহুল জেলাই হোক না কেন, ওই জেলার উপজেলার সাথে সাযুজ্যপূর্ণ অথবা সমতালে বা একই ধারাবাহিকতায় ওই জেলার একটি মূল্য নির্ধারিত হলো, যা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য, সহনীয় এবং অনুসরণীয়। তাহলে এবার 64টি জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হলো বলে আমি দাবি করতে পারি। আচ্ছা, এবার আসি আপনার জেলা থেকে যদি মহানগরে চলে আসি, মূল কারসাজিটা এখান থেকে শুরু হয়। ধরেন মুন্সিগঞ্জে অনেক আলু উৎপাদন হয়, মুন্সিগঞ্জে আলু উৎপাদন হয়, কৃষক আলুর দাম পায় 12 টাকা। কৃষক সাধারণত নিয়ে কোল্ড স্টোরেজে আলুটা রাখে না, ওটা কৃষক থেকে একজন কিনে নেন, একদল কিনে নিয়ে সেটা নিয়ে ওনারা কোল্ড স্টোরেজে রাখেন এবং কোল্ড স্টোরেজে রেখে আলুটাকে ওনারা ইচ্ছাকৃতভাবে কিছুদিন পরে বিক্রি করেন, যতদিনে আলুটার একটু দাম বাড়ে। এখন সেই জায়গাটায় আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার এই দুটো বিষয় ইচ্ছাকৃতভাবেই আসলে দাম বাড়ানোর জন্য স্টক করে রেখেছেন। আপনার এই দুটো বিষয়ে আমি একটু পরে উত্তর দিই। আগে সিটি কর্পোরেশন কিভাবে মূল্য নিয়ন্ত্রণ হবে আমরা সাদামাটাভাবে সেটা আগে দেখি। এই বিষয়টা আমি এনেছি এই জন্য, কারণ ওই কাণ্ডটা ঘটিয়ে তারপর সিটি কর্পোরেশন এসে যখন বিক্রি করা হয় দামটা অনেক বেশি বেড়ে যায়, আলুর মূল্য 70 টাকা 80 টাকা হয়ে যায়। তার কারণ হচ্ছে এর আগে ওই ঘটনাটা ঘটিয়ে তারপরে এনে ওনারা সিটি কর্পোরেশন এটা নিয়ে আসেন। জি, আমি মনে করি যে এটির উত্তর যখন আমার এই মডেলের ভেতরে বিষয়টি এসে যাবে তখন এটা আর সেই সুযোগটা থাকবে না। সুতরাং আমরা আগে জেলা পর্যায়ে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হলো, এবার যেটি মূল বিষয় সেটি হলো ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরী, এই দুটি। কারণ আমি মনে করি অন্যান্য যে বিভাগগুলো আছে সেগুলো এবং জেলা একই, যেমন ময়মনসিংহ জেলা আর ময়মনসিংহ বিভাগীয় এলাকা এটি প্রায় একই সিটি কর্পোরেশন এলাকা। সুতরাং আমরা এবার চলে আসতে পারি, সবগুলো বিভাগ নয়, আসতে পারি ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে। দেশের 64টি জেলার জেলা প্রশাসকগণ তাদের যে সরকার নির্ধারিত মূল্য এবং যেটি জেলায় অনুসরণ হচ্ছে এবং যেটি আমি মনে করি যে 3 থেকে 5 দিনের মধ্যেই বাস্তবায়ন সম্ভব, এই মূল্য তালিকা RMS এর মাধ্যমে জেলা প্রশাসক প্রেরণ করবেন ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি যে ঢাকা মহানগরীতে
সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য কৃষির সঙ্গে জড়িত যেমন কৃষি বিপণন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদের সাথে একটা কর্ম বন্টনের সমন্বয় হবে। এটি পূর্বেই করে নেওয়া বন্টনের সমন্বয় হবে যে ঠিক এই দায়িত্বগুলো সুচারুরূপে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে যেন প্রত্যেকেই যার যার অধিক্ষেত্রটুকুকে নিজেরা সভা করে ঠিক করে নেন, যাতে একই কাজের মধ্যে আমরা ইংরেজিতে যাকে ওভারল্যাপিং বলি সেটা না হয়, অথবা একটি দপ্তর বা ডিপার্টমেন্টের সাথে আরেকটি ডিপার্টমেন্টের কর্মের ক্ষেত্রে যেন বাস্তবে বা জনসাধারণের কাছে কোনো বৈপরীত্য চোখে না পড়ে, এজন্য তারা পূর্বেই এটা সমন্বয় করে নেবেন। এবার মূল্য বিভাগীয় কমিশনারের মহোদয়ের কার্যালয়ে আসলো এবং যার যেখানে কোনো সরকারের ব্যয় নেই। আমরা এভাবে ভাবতে পারি যে ঢাকা এবং চট্টগ্রামকে 30টি অঞ্চলে কমপক্ষে বিভক্ত করা হবে জোনে। আচ্ছা, প্রতিটি জোনে আলাদা আলাদা কমিটি 1 এবং কমিটি 2 থাকবে। এবার কমিটি 1-এর প্রতিটি জোনের সভা একসাথে অনুষ্ঠিত হবে, কমিটি 2-এরও একসাথে অনুষ্ঠিত হবে। এবং আমার প্রস্তাবনায় আমি এভাবে বলেছি, যদি সংখ্যা অনেক বেশি হয় তাহলে সাইক্লিক অর্ডারে 4টি বা 5টিকে প্রথমে নিয়ে পরবর্তীতে অন্য 4টি বা 5টিকে এভাবে একটি বৃত্তায়ন করার জন্য। তাতে সুবিধা কি? তাতে সুবিধা হলো যে ঠিক অল্প সংখ্যক বিক্রেতা প্রতিনিধি বা বাজার প্রতিনিধির উপস্থিতিতেই এটি সম্ভব হলো। আবার এই 4-5 জনের মাধ্যমে অন্যান্য বাজারের যারা প্রতিনিধি আছেন তারাও জানতে পারলেন। আবার অন্যান্য বাজারের প্রতিনিধিগণও আশ্বস্ত থাকবেন, কারণ পরের সপ্তাহে তারা এখানে সম্মানিত অতিথি হয়ে আসছেন এই সভায়। এই জন্য তো আমরা মূল বিষয়ে যাই। এই যে 64টি জেলার মূল্য থেকে একটি গড় মূল্য নির্ধারিত হলো, এই মূল্যটির উপরে ঢাকা শহরে বা সিটি কর্পোরেশনে বা মহানগরীতে একটি আলোচনা হবে ঠিক বাজার প্রতিনিধিদের উপস্থিতিতে, যে যদি 64টি জেলার গড় মূল্য ফুলকপির 30 টাকা হয় জেলায়, তাহলে এটা ঢাকা শহরে প্রতি কেজিতে 35 টাকা হতে পারে বা আরেকটু বেশিও হতে পারে কেজিতে, কিন্তু তাই বলে এটি 120 টাকা বা 100 টাকা হওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে কেজিতে 2 টাকা লাভ করলে একজন বিক্রেতা ঢাকায় যদি 3 টন পণ্য নিয়ে আসেন তাহলে তিনি অনেক লাভ করতে পারবেন। এবং এই 2 টাকাকে আমি বলতে চাচ্ছি এটি নিট মুনাফা, তার অন্যান্য ব্যয় দেবার পর। সুতরাং আমার মনে হয় যে বাজার প্রতিনিধিগণের উপস্থিতিতে যে মূল্যটি নির্ধারিত হবে সেটি বিক্রেতা সমাজ আশ্বস্ত থাকবেন। এবং সেই কথাটি আবার যে এই ডিজিটাল বোর্ড বা সাইনবোর্ড যেমন কারওয়ান বাজারে বা মোহাম্মদপুর বাজারে বা যাত্রাবাড়ি বাজারে যেটি দেখানো হবে, ক্রেতা এই শত ব্যস্ততায় বা জনভিড়ে নাও দেখতে পারেন, তবে বিক্রেতাকে অবশ্যই এটি দেখে বাজারে প্রবেশ করতে হবে, অথবা প্রবেশের পর তিনি কোনোভাবে এটি আবশ্যিকভাবে জেনে যাবেন যে এই মূল্যের অধিক বিক্রি করার কোনো সুযোগ নেই। মানে এটা পাইকারি বাজারের ক্ষেত্রেও যখন সারা দেশ থেকে আমরা খুচরা বাজারে এখন আছি, আমরা পাইকারিতে পরে যাব। আচ্ছা, কারণ এগুলো এমন যে স্তরে স্তরে না সাজালে প্রত্যেকটি জায়গাতে আমরা ঠিক আমাদের নিজস্ব বাস্তবভিত্তিক বুদ্ধিমত্তার সাথে স্তরীভূত না করলে আসলে এই নিয়ন্ত্রণটি হবে না। কারণ আপনি জানেন যে প্রায় 17 কোটির মানুষ প্রত্যেকেই এর সঙ্গে জড়িত। সুতরাং ব্যবস্থাপনাটি এমন হবে যেন 17 কোটি মানুষকে দেখতে একটি ব্যক্তির মতো মনে হয়, তা না হলে আপনি এই ব্যবস্থাপনা বাস্তবে প্রয়োগ করা খুবই কঠিন। আর আপনি জানেন যে দ্রব্যমূল্যর বিষয়টি সবচেয়ে বেশি আমার মনে হয় চ্যালেঞ্জিং। সেজন্য আমি
সেজন্য আমি বলতে চাই, সেই জন্যই অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে সিন্ডিকেট জেকে বসেছে দেশের মানুষের ঘাড়ের উপর, সে সিন্ডিকেটের ক্ষমতা হয়তো বা রাষ্ট্রের চেয়েও বেশি। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সিন্ডিকেটের ক্ষমতার কোনো পরিবর্তন কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তো আমি যে জায়গাটা ছিলাম, আমরা যেখানে ছিলাম, এবার আমরা বাজারের একটি সরকারি মূল্য ঢাকার বাজারের আমরা নির্ধারিত হলো বলে আমরা জানলাম, এবং প্রত্যেকের সাথে আলোচনাক্রমে বাজার প্রতিনিধিগণের যাদের আবশ্যিক উপস্থিতি, এটি এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হবে এবং সরকার অনুমতি দিলে এই সভা লাইভ হতে পারে, যাতে কোনো জায়গায় কোনো ধরনের ছোট ছোট কোনো কারো সন্দেহ তৈরি না হয়। তো এবার ঠিক এই ডিজিটাল বোর্ড অথবা সাইনবোর্ডে এটি বাজারে টানিয়ে দেওয়া হবে, যেখানে বাজার প্রতিনিধি এবং সরকারি প্রতিনিধির স্বাক্ষর থাকবে, এবং আমি মনে করি এটা মহানগরীর জন্য সরকারি মূল্য। এবার বিক্রেতা এই মূল্য দেখে বাজারে প্রবেশ করবেন এবং জোন অনুযায়ী যারা দ্বিতীয় কমিটিতে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং অন্যান্য যারা আছেন, তারা সিভিল পোশাকে বিচ্ছিন্নভাবে এবং ক্রেতার বেশে এটা মনিটর করবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুই একটি হয়তো এর ব্যতিক্রম হতে পারে এবং 2-3 সপ্তাহ পর সবাই একটা নান্দনিক চর্চায় আসবে, আর হয়তো আলাদা করে আমাদের প্রয়োগের প্রয়োজন হবে না। তাহলে আমার মনে হয় যে ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরী সহ পুরো দেশের দ্রব্যমূল্য এবার আমরা নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখতে পাচ্ছি। জি, আপনার আলোচনা আমরা শুনলাম এতক্ষণ। এবার আমার কিছু জিজ্ঞাসা আছে, মনে হয় আমাদের দর্শকদেরও জিজ্ঞাসা এগুলো থাকতে পারে। প্রথম কথা হচ্ছে, ঢাকার বাজারে যখন একটা পণ্য বাইরে থেকে এসে ঢুকে ট্রাকে করে, পণ্যটা ট্রাকে থাকতে একবার বিক্রি হয়ে যায়। ট্রাক থেকে নামিয়ে পণ্যটাকে খালাস করে ট্রাক থেকে নামিয়ে যখন যিনি পাইকারি বিক্রেতা বিক্রি করেন, ওখানে বসে যিনি বিক্রি করেন অন্য বাজারের বিক্রেতাদের কাছে, মানে অন্য বাজারের বিক্রেতা যারা, তারা পাইকারি বাজারে গিয়ে তারা ক্রেতা, তারা গিয়ে কিনে নিয়ে যায়, পাইকারি ক্রেতা যারা তাদের কাছে বিক্রি করেন। ওই যিনি বসে বিক্রি করেন ট্রাক থেকে নামিয়ে ওনার কাছে যাওয়ার সময় এটা কিন্তু একবার বিক্রি হয়ে গেল। তো প্রতি বিক্রিতে যে 5 টাকা 10 টাকা করে বাড়তেছে, এই জায়গাটা কিন্তু আপনার মডেলের মধ্যে আমরা কোথায় দেখতে পাবো যে ওই জায়গাটা নিয়ন্ত্রণ করা, বিশেষ করে ঢাকার বাজারে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখুন যে দ্রব্য, আমি এভাবে বলি ইংরেজিতে, যে দ্রব্য যেখানে ল্যান্ডিং হবে সেখানে সে একটা মূল্যের মুখোমুখি হচ্ছে। আমার মডেলে সারা দেশের সে যেখানেই এই দ্রব্যটি ল্যান্ডিং হবে সেখানেই সে একটি মূল্যর মুখোমুখি হবে, যে মূল্যটি অবাধভাবে প্রচারিত, সবাই জানে। তাহলে আমি মনে করি যে একই সাথে পাইকারি বাজারও নিয়ন্ত্রিত হবে। যেমন আপনার এই উত্তরটি আমি দিতে চাই, এরপর আমি দেব আড়তদারদের যে প্রশ্নটি বলেছেন সেটি। আপনি দেখবেন যে আপনার সঙ্গে যদি আমি এগিয়ে যাই, তাহলে বিষয়টি এমন যে একজন রংপুরের মিঠাপুকুরে সবজি বিক্রি করছেন 20 টাকা। এটি যখন তিনি পরিবহন করে ল্যান্ডিং করছেন রংপুরে, তখন এই দ্রব্যটি 30 টাকার মুখোমুখি হচ্ছে। আবার উনি যখন ঢাকায় পরিবহন করে ল্যান্ডিং করবেন, তখন এটি 50 টাকার মুখোমুখি হচ্ছে। অর্থাৎ কোনো মূল্যের বাইরে এই দ্রব্যটি যাবার সুযোগ নেই। এবার বিক্রেতা ঠিক করবেন তিনি কোথায় নেবেন। তিনি যদি ঢাকায় পরিবহন করেন তাহলে তিনি 50 টাকার, এটি যে 45 টাকার ওপরে বিক্রি হচ্ছে না সেটি তিনি জানেন। এর সঙ্গে জড়িত যারা, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি, তারাও জানেন যে যতবারই হাত বদল করি না কেন, এটার সব শেষের যে খুচরা মূল্য সেটি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে এই 45 টাকার ঊর্ধ্বে তিনি বিক্রি করতে পারবেন না। তাহলে একটা শৃঙ্খলা বা একটা অটোমেশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে পথে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই জায়গাটায় চলে আসলাম। দেখেন, 45 টাকার উপরে বিক্রি করতে পারবেন না, উনি বিক্রি করলে কি করবেন? উনি বিক্রি করবে 50 টাকা, কি করবেন? আমার মনে হয় আমি বিগত জায়গায় চলে যাই, যে যেহেতু
বিক্রেতা প্রতিনিধি বা হাটের প্রতিনিধির উপস্থিতিতে মূল্যটা নির্ধারণ করা। সুতরাং এখানে বিক্রেতা সাধারণ জানেন যে এখানে আমার লাভ ধরেই এটা করা এবং এটা তাদের প্রতিনিধির মাধ্যমে তৈরি করা, সুতরাং তিনি অবশ্যই এখানে লাভ পাচ্ছেন। এই ব্যাপারে বিক্রেতাদের আর কোনো বলার সুযোগ নেই। তাহলে আবারও আপনাকে আমি জানাতে চাই যে যেহেতু বিক্রেতাদের প্রতিনিধির মাধ্যমে মূল্যটা নির্ধারিত, সুতরাং এটা অনুসরণ না করলে তাকে দ্বিতীয় কমিটির আওতায় পড়তে হচ্ছে এবং যারা ইনভিজিবল, মানে যারা ল এনফোর্স করবে, জি, যারা ল এনফোর্স করাইটাই তো এখানে একটা সমস্যা। ল এনফোর্সের জায়গাটা আপনাকে আমি বলেছি, আপনি জেলায় ধরেন বা উপজেলায় ধরেন বা যদি ঢাকার বাজারে ধরেন, ঢাকায় ধরেন, হ্যাঁ, তাহলে জেলা উপজেলা নিয়ন্ত্রণ করা যথেষ্ট সম্ভব হবে, কিন্তু ঢাকায় এসে তো আচ্ছা, যিনি এত বড় ধরেন এক একটা জোন, আমরা জোন ভাগ করেছি ঢাকায়, সুতরাং ওই জোনের জন্য যদি আমরা এই আইন শৃঙ্খলার জন্য যারা দায়িত্বে আছেন, আমি বলেছি যে প্রতি 2 মাসে মধ্যে একজন 2 বার নয়, কারণ তারাও সিন্ডিকেটের অংশ হয়ে যেতে পারে। তো সুতরাং প্রতি 2 মাস পর যদি তিনি আসেন, আর এক এক সময়ে এক একটা টিমের মধ্যে সবাই নতুন যদি হয়, তাহলে এখানে তারা সিন্ডিকেটের পার্ট হওয়ার সুযোগ নেই। এবারে আপনার প্রশ্নটির উত্তর সেটি হলো যে ধরুন একটা এলাকায় 5টি বড় বাজার আছে ঢাকার, যার দায়িত্বে 60 জন আছেন, তারা আগে এক জায়গায় যেতেন, এবার এই 60 জন বিচ্ছিন্নভাবে ক্রেতার বেশে তারা মুভ করছেন এবং যে কেউ এখানে ব্যত্যয় করলে, সাইনবোর্ডের বাইরে গেলে তাকে তারা একটা ট্রিটমেন্টে বা সরকারি বিধির আওতায় নিয়ে আসতে পারছেন। তাহলে আমার মনে হয় যে বাজারের ভেতরে শৃঙ্খলা অবশ্যই ফিরে আসা সম্ভব, কারণ বিক্রেতা জানতে পারছেন না যে কে তাকে অনুসরণ করছে, যে কথাটি আমি বারবার গুরুত্ব দিতে চাচ্ছি। আপনি যেটি বললেন যে উনি এটা মানছেন না, না মেনে, আমি সেই জায়গাটায় যাচ্ছি। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, জি বলুন, শেষ করুন, জি বলুন। যেহেতু তিনি জানছেন না, সুতরাং উনি 50 টাকায় বিক্রি করার সময়ই কোনো না কোনো একটা আইন শৃঙ্খলার কারো চোখে পড়ে যেতে পারেন। সুতরাং অন্য সবাই যদি একই বিক্রি করে, তাকেও একটা পর্যায়ে আসতে হবে বা তার নিচে, এটা আমি বলতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা শৃঙ্খলার মধ্যে, একটা চেইনের মধ্যে বেঁধে নিয়ে আসার জন্য একটা মডেল দাঁড় করিয়েছেন কাজী আবেদ হোসেন, এবং ওনার এই শৃঙ্খলা মডেলের মধ্যে শেষ পর্যায়ে গিয়ে আমার একটা জিজ্ঞাসা ছিল যে যদি শেষ পর্যন্ত কোনো বিক্রেতা এই নির্ধারিত মূল্যটাকে না মানে, কারণ আমরা এখন দেখতে পেয়েছি যে অনেক পণ্যেরই একটা নির্ধারিত মূল্য ভোক্তা অধিকার থেকে দিয়ে দেওয়া হয় এবং সেইটা যাতে সেই মূল্যে বিক্রি করা হয় সেটা বাস্তবায়ন করার জন্য অনেক নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে মাঠে থাকতে দেখেছি, জরিমানা করতে দেখেছি, কিন্তু বাস্তবে সেটার মূল্য কিন্তু কমাতে পারেননি। কারণ হচ্ছে ওই মনিটরিংয়ের জায়গাটাতে কিন্তু একটা দুর্বলতা বাংলাদেশের রয়ে গিয়েছে। তো এখন আপনার যে মডেলটা, এটা খুবই ভালো যে একটা সুতোয় গেঁথে দামটাকে আপনি নিয়ে এসেছেন, বিশেষ করে উপজেলা থেকে জেলা, জেলা থেকে শহর, শহর থেকে মহানগর পর্যন্ত। তবে একেবারে মহানগরে কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে এইটা আমার কাছে প্রশ্ন থেকে গেলেও বাকি জায়গাগুলোতে অন্তত সারা দেশে একটা স্বস্তি মনে হয় নিয়ে আসা যাবে বলে আমার কাছে ব্যক্তিগত মনিটরিং যদি একসাথে না হয়ে বিচ্ছিন্নভাবে হয়, তাহলে ঢাকায় কিন্তু আপনার মনিটরিংয়ের শক্তি অনেক বেড়ে গেল। হ্যাঁ, এটি একটি নেটওয়ার্কের মাধ্যমে চলবে। আমরা আগে যেমন একসাথে একটা জায়গায় চলে যেতাম, সেই সুযোগটি আর নেই। তাহলে আমার মনে হয় মনিটরিং খুব সহজ, মনিটরিংটাও আর একটু স্প্রেড হয়ে যাবে, ছড়িয়ে যাবে। জি, অনুষ্ঠান প্রায় শেষ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠান উপভোগ করেছেন, এবং আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে এই মডেলটা নিয়ে বাংলাদেশ সরকার কাজ করবেন। এখানে হয়তো কিছু সংযোজন বিয়োজনের মাধ্যমে একটা অ্যাটলিস্ট একটা মডেল দাঁড়াবে। বাংলাদেশের যে বাজার চলছে, যে বাজার ব্যবস্থাপনা চলছে, বিশেষ করে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজার, সেই বাজার নিয়ে কথা বলেছি, সেই জায়গাটায় অন্তত পক্ষে এখন যেভাবে মনিটরিং করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে খুব একটা লাভ হচ্ছে না। এভাবে যদি একটি সুতোয় গেঁথে নিয়ে আসা যায়, অনেকজনকে এখানে সম্পৃক্ত করা যায়, শুধু সরকারি কর্মকর্তা না, আমলা না, এক্ষেত্রে যারা বিক্রেতা তাদের প্রতিনিধিকেও এখানে সম্পৃক্ত করা যায়, নিশ্চয়ই একটা মাঝামাঝি পর্যায়ে একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আসবে।
তো যেখানে সুন্দর সেখানে নিশ্চয়ই শান্তি থাকবে। আমাদের দ্রব্যমূল্য আশা করি এভাবে যদি যাওয়া যায় তাহলে হয়তো একটা পজিটিভ রেজাল্ট বাংলাদেশ দেখতে পাবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।